কাজীপুর ইউনিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসে আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে। শুরুতে আমরা জানবো কোষ বিভাজন আসলে কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু কিছু জীব আছে যাদের শরীর মাত্র একটা কোষ নিয়ে গঠিত, আর কিছু কিছু জীব আছে যাদের শরীর অনেক কোষ নিয়ে গঠিত। এক কোষের জীবের কোষ বিভাজন যেমন ভিন্ন, ঠিক তেমনি বহুকোষী জীবের কোষ বিভাজনের প্রক্রিয়াটাও ভিন্ন। তাহলে আমরা জেনে নিই আসলে কোষ বিভাজন কি। একটি কোষ যখন বিভাজিত হয়ে দুটি বা চারটি কোষে পরিণত হয় তখন তাকে বলা হয় কোষ বিভাজন। এবার আমরা জানবো কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন আসলে প্রকৃতপক্ষে কত প্রকার? কোষ বিভাজন প্রকৃতপক্ষে 3 প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, এদের শরীরের কোষ বিভাজনকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই ধরনের কোষ বিভাজনে সাধারণত এদের শরীর যেহেতু একটা মাত্র কোষ নিয়ে গঠিত, এই একটা কোষ সরাসরি 2 ভাগে বিভক্ত হয়ে 2টা কোষে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা কোথায় দেখব? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে উন্নত জীব যেমন মানুষ, উদ্ভিদ, এদের শরীরে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন আসলে কাকে বলে? যখন একটা কোষ একটা সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে একটি কোষ থেকে 2টি সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হয় তখন তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনটার বৈশিষ্ট্য কি? মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি কোষ থেকে 2টি সমগুণ সম্পন্ন কোষের তৈরি হয়। একটি কোষ থেকে যে 2টি কোষের জন্ম হয় সেই 2টি কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কোষ বিভাজনটা উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে দেখা যায়। এবার আসো মিয়োসিস কোষ বিভাজন নিয়ে। মিয়োসিস কোষ বিভাজন কি? উন্নত জীবের জনন মাতৃকোষে যে কোষ বিভাজনের ফলে জনন কোষ যেমন শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে একটা সুকেন্দ্রিক কোষ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর, আমাদের শরীরের কোষ বা উদ্ভিদের শরীরের দেহ কোষ, বিশেষত ভাজক কোষ, এই কোষটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বিভক্ত হয়ে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়। আর এই কোষ বিভাজনটা হওয়ার পূর্বে কোষটাকে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়, যেটাকে বলা হয় ইন্টারফেস। অর্থাৎ মনে করো যে কোন একটা প্রাণীর, আমার শরীরে মনে করো যে এখানকার একটা কোষ, এখানে শরীরের হাতের কিছু মাংস বেশির কিছু কোষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, কোনো আঘাতে যদি এই জায়গা থেকে খানিকটা মাংস ধরো উঠে গেল, তাহলে এখানে যে ক্ষতস্থান তৈরি হলো সেই ক্ষতস্থান পূরণের জন্য পাশের কোষগুলো তখন কি করবে? বিভাজনের প্রস্তুতি নিবে। এই বিভাজনের জন্য যে প্রস্তুতিটা একটা কোষ গ্রহণ করে এটাকে বলা হয় ইন্টারফেজ। মোটামুটি একটা কোষের বিভাজনের প্রিপারেশন নেওয়া সম্পন্ন হলে তখন সেই কোষটা বিভাজনে যায়। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজনটা মূলত 2টো ধাপে হয়। প্রথমত হচ্ছে এর যে নিউক্লিয়াস থাকে, তোমরা জানো যে প্রত্যেকটা কোষে অন্যান্য অঙ্গাণুর সাথে একটা অঙ্গাণু থাকে, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হবে, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস। এখানে খেয়াল করো,
এই যে কোষটা, এটা একটা পুরো কোষ, আর এই যে এখানে একটা গোল দেওয়া আছে, এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস। এই যেখানে 5টা ধাপ দেখানো হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের, 5টা ধাপই কিন্তু আমরা শুধুমাত্র দেখো এই নিউক্লিয়াসটাকেই দেখিয়েছি। কিন্তু এখানে কিন্তু দেখো কোষের বা একটা কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও কিন্তু আরো অনেক অঙ্গন ছিল, ওগুলো কিন্তু আমরা আঁকিনি বা দেখাইনি। অর্থাৎ এখানে আমরা যে কোষ বিভাজনের যে ধাপ 5টা দেখিয়েছি মাইটোসিস কোষ বিভাজনের, এই 5টা ধাপ মূলত আমরা দেখিয়েছি ক্যারিওকাইনেসিস। তো মাইটোসিস কোষ বিভাজন মূলত 2টা ধাপে হবে। প্রথমে হবে এর প্রত্যেকটা কোষের মাইটোসিসের প্রথম ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একদম শেষে যে সাইটোপ্লাজম, যেটা কোষের মধ্যে যে জেলের মতো অংশটা থাকে, এইটা হচ্ছে শেষের যে কি হবে 2 ভাগ হয়ে যাবে। এই যে 2 ভাগ হয়ে গেল, এই 2 ভাগ হয়ে যাবে। এরপরে এই যে সাইটোপ্লাজমের বিভাজন, এই ধাপটা হয় হচ্ছে সবার শেষে, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে ধাপ ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে বিভাজন, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম ধাপে দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসকে মোট 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ, তারপর একটা প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। একটা কোষ যখনই ডিসিশন নিবে যে সে বিভাজনে যাবে, প্রথমে বলছি যে একটা কোষ যখনই সিদ্ধান্ত নেবে যে সে কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, তখন তার মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার পরে সে কোষটা কি করে, বিভাজনে অংশগ্রহণ করে। এই সময় এই কোষটার যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আকারে অনেকটা কি হয়, বড় হয়ে যায়। এখানে দেখো আমরা যে কোষটা নিয়েছি, ক্রোমোজোম আছে কয়টা, 1 2 3 4, 4টা। এখানে কিন্তু 4টা ক্রোমোজোম মোটামুটি স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যখন এমনিতে একটা আদর্শ উদ্ভিদ কোষ আঁকি, তখন কিন্তু এরকম ক্রোমোজোমটা বোঝা যায় না, তখন দেখা যাচ্ছে অনেক সুতার মতো থাকে। তো একটা কোষ যখনই বিভাজনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তার এই সুতার মতো ক্রোমোজোম গুলা আস্তে আস্তে কি করে, পানি ছেড়ে দেয়। সুতার মতো ক্রোমোজোম গুলা পানি ছেড়ে দিয়ে এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে পেঁচাতে পেঁচাতে এরকম ছোট ছোট আকার ধারণ করে, যেটাকে আমরা বলি তখন ক্রোমোজোম। আর এই প্রোফেজ ধাপে এই নিউক্লিয়াসটা আকারে তুলনামূলকভাবে বড় হয় এবং এই ক্রোমোজোম গুলা পানি বিয়োজন, যেটাকে পানি বিয়োজন অর্থ হচ্ছে পানি ছেড়ে দেওয়া, ক্রোমোজোম সুতার মতো ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দিয়ে আস্তে আস্তে সংকুচিত হয়ে পেঁচিয়ে এরকম 4টা ক্রোমোজোম গঠন করে। আর এইখানে দেখো এই যে নিউক্লিওলাস, এটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, মানে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এরপরের ধাপ প্রোমেটাফেজ। এই ধাপে এসে খেয়াল করো তোমার, এইগুলো কিন্তু আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই কোষটাতেই এই যে নিউক্লিয়াস, প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে, এই ধাপে এসে দেখো এই যে এখানে দেখো ডট ডট দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসের চারপাশে যে মেমব্রেন বা আবরণটা ছিল, এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে এখানে তোমার যে ইয়েটা ছিল, নিউক্লিওলাস ছিল, নিউক্লিওলাসটাও কিন্তু দেখো নষ্ট হয়ে যাচ্ছে, এটাও প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই ধাপে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তা হচ্ছে কোষের মধ্যে তোমার মাইক্রোটিবিউল নামে একটা উপাদান থাকে। সেই মাইক্রোটিবিউলটা, যেটা কোষ কঙ্কালের একটা অংশ, সেই মাইক্রোটিবিউল থেকে এরকম সুতার মতো কিছু গঠন তৈরি হয়, যেটা এই কোষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা জালের মতো বিস্তার লাভ করে। এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর এই যে ক্রোমোজোম গুলো সৃষ্টি হয়েছে প্রোফেজ ধাপে, এই ক্রোমোজোম গুলো তখন কি হয়, ক্রোমোজোম গুলোর মাঝখানে যে ডটের মতো আছে, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার এসে এই একটা করে এই তন্তুর সাথে একটা করে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এভাবে লেগে যায়। এখানে দেখো অনেকগুলা তন্তু আছে, অনেকগুলো স্পিন্ডল তন্তু আছে। তো সবগুলো স্পিন্ডল তন্তুর সাথে কিন্তু ক্রোমোজোম লেগে নেই। যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম লেগে আছে, সেটাকে তখন বলা হয় ট্র্যাকশন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো খেয়াল করে, এখানে এইটা হচ্ছে একটা ক্রোমোজোমাল তন্তু, এইটা ক্রোমোজোমাল তন্তু, এইটা ক্রোমোজোমাল তন্তু, এইটা ক্রোমোজোমাল তন্তু, কিন্তু এই পাশেরটা এইটা আর এই যে মাঝখানেটা, এই তিনটা কিন্তু ক্রোমোজোমাল তন্তু না।
প্রোমেটাফেজ ধাপে তাহলে আমরা দেখলাম কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাচ্ছে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোম গুলো এসে স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে যুক্ত হয়ে যায়। এরপরের ধাপে আমরা দেখব যে এই পরবর্তী ধাপে এসে স্পিন্ডল যন্ত্রের একদম যে মাঝখানের অংশটা, এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। প্রত্যেকটা ক্রোমোজোম দেখো আগের ধাপে কিন্তু এলোমেলো ভাবে ছড়ানো ছিল, একটা ক্রোমোজোম উপরে ছিল, একটা ছিল নিচে, কিন্তু এই ধাপে এসে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানের এই যে গোল অংশটা, যেটাকে আমি বলেছি কি এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা দেখো সবগুলো কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থান নিয়েছে। খেয়াল করে দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা, এটা কিন্তু এই যে সবগুলারই মাঝে এসে গেছে, এবং এই যে বাহুগুলা, প্রত্যেকটা ক্রোমোজোমের যে বাহু, এই বাহুগুলো কি দুই প্রান্তের দিকে, এই দুই প্রান্তকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলা কোথায় অবস্থান নিয়েছে? স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি, যেটাকে বলে বিষুবীয় অঞ্চল। আর বাহুগুলো কোন দিকে অবস্থান নিয়েছে? স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্ত, যেটাকে বলে মেরু অঞ্চলের দিকে। আর এই ধাপে ক্রোমোজোম গুলো আরো পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি হয়, আরো খাটো আর মোটা হয়, যার ফলে ক্রোমোজোম গুলোকে খুব সহজেই আমরা মাইক্রোস্কোপের নিচে এরকম অবস্থায় দেখতে পাই। আর খেয়াল করে দেখো তোমরা এই ধাপে কিন্তু এই যে এখানে আগের ধাপে যেমন নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু এই যে একটু একটু ছিল, বিলুপ্ত পুরোপুরি হয়নি, আবার নিউক্লিয়াসটাও পুরোপুরি বিলুপ্ত হয়নি, কিন্তু এই ধাপে দেখো কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াস নেই। তাহলে আমরা মেটাফেজ ধাপে কি শিখলাম? মেটাফেজ ধাপে শিখলাম যে ক্রোমোজোম গুলো আরো খাটো আর মোটা হবে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে, নিউক্লিয়ার ক্রোমোজোম গুলোর যে মাঝখানে সেন্ট্রোমিয়ার, সেগুলো এসে স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলে অবস্থান নেবে? বিষুবীয় অঞ্চলে অবস্থান নেবে। এরপরে ধাপে আসা হচ্ছে অ্যানাফেজ। এই ধাপে খেয়াল করো, এই ধাপে এসে এই যে স্পিন্ডল যন্ত্রটা যে সুতার মতো গঠন, এই সুতার মতো গঠনটা কিন্তু দেখো অনেকটা হালকা হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে দুই বাহু বিশিষ্ট যে ক্রোমোজোম গুলা ছিল, এই ক্রোমোজোম গুলা কি হবে, লম্বালম্বি বরাবর ভেঙে যাবে। অর্থাৎ এখানে খেয়াল করো, এরকম যদি একটা দুই বাহু বিশিষ্ট ক্রোমোজোম থাকে, তাহলে সেটা এরকম লম্বা বরাবর কি হবে, ভেঙে যাবে, ভেঙে যে দুইটা ক্রোমোজোম হবে। আর এই ভাঙনের শুরুটা কিন্তু মেটাফেজের শেষেই হয়। মেটাফেজের শেষে কিন্তু এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা, এটা কিন্তু ভাঙন শুরু হয়ে যায়, আর এই দুই বাহুর মধ্যে একটা কি বিকর্ষণ তৈরি হয়ে যায়। তো এই ধাপে এসে অ্যানাফেজ ধাপে এসে কি হবে, এরকম ভাবে প্রত্যেকটা ক্রোমোজোমের মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার সহ ভেঙে একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমোজোম হবে? দুইটা ক্রোমোজোম হবে। তাহলে এইখানে যে ক্রোমোজোমটা ছিল, এইটা মাঝ বরাবর লম্বালম্বি ভেঙে অর্ধেকটা নিচের দিকে রওনা দিবে, এই নিচের মেরুর দিকে, আর অর্ধেকটা উপরের মেরুর দিকে রওনা দিবে। আর রওনা দেওয়ার সময় সবসময় কি হবে, এই যে সেন্ট্রোমিয়ারটা থাকবে মেরুর দিকে, আর এই বাহুগুলো থাকবে এই মাঝ বরাবর, অর্থাৎ বিষুবীয় অঞ্চলের দিকে। আবার দেখো এটাও লম্বালম্বি ভাবে ভেঙে অর্ধেকটা এই মেরুর দিকে যাচ্ছে, আর অর্ধেকটা কি হচ্ছে, নিচের দিকে এই মেরুর দিকে। অর্থাৎ আমরা যদি এইটাকে উত্তর মেরু ধরি আর এটাকে দক্ষিণ মেরু ধরি, তাহলে অর্ধেকটা যাবে উত্তর মেরুর দিকে আর অর্ধেকটা যাবে দক্ষিণ মেরুর দিকে। আবার এই ক্রোমোজোমটাও লম্বালম্বি ভাবে ভেঙে অর্ধেকটা উত্তর মেরুর দিকে যাবে, অর্ধেকটা দক্ষিণ মেরুর দিকে যাবে। এইটাও লম্বালম্বি ভাবে ভেঙে অর্ধেকটা উত্তর মেরুর দিকে যাবে, অর্ধেকটা দক্ষিণ মেরুর দিকে যাবে। এভাবে দুইটা ক্রোমোজোমেরই যখন হচ্ছে এই চারটা ক্রোমোজোমে যখন বিভাজিত হয়ে দুই মেরুর দিকে যেতে যেতে একটা পর্যায়ে কি হবে, এরা মেরুতে পৌঁছে যাবে। তো এই যাত্রাটাই হচ্ছে তোমার অ্যানাফেজ ধাপ। যখন এরা মেরুতে পৌঁছে যাবে, এই ক্রোমোজোম গুলো যখনই মেরুতে পৌঁছে যাবে, ততক্ষণে এই স্পিন্ডল যন্ত্রটা কি হবে, নষ্ট হয়ে যাবে। স্পিন্ডল যন্ত্রটা আগের মতো নষ্ট হয়ে যাবে, এবং
এই ক্রোমোজোম গুলা, এই নতুন সৃষ্টি ক্রোমোজোম গুলা যে ভেঙে যে নতুন নতুন ক্রোমোজোম হলো, এগুলো মেরুতে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে আমরা প্রোফেজ দশায় যা দেখেছি ঠিক তার বিপরীত ঘটনাগুলো আবার ঘটতে থাকবে। কিরকম? প্রোফেজ দশায় আমরা দেখেছি যে কি হচ্ছিল, যে নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলার পানি বিয়োজন, অর্থাৎ ক্রোমোজোম গুলা পানি ছেড়ে দিচ্ছিল। ছেড়ে দেওয়ার ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত ছোট হয়ে গিয়েছিল। এই টেলোফেজ দশায় এসে ক্রোমোজোম গুলো আবার পানি শোষণ করবে, অর্থাৎ পানি যোজন ঘটবে। ঘটার পরে এগুলো আবার সুতার মতো লম্বা হয়ে যাবে। অর্থাৎ তোমার যে জীবের যতগুলো ক্রোমোজোম আছে ওরকম সুতার মতো লম্বা ততগুলো সুতা হয়ে যাবে। মানুষের আছে 46টা, তাহলে মানুষের শরীরের কোষে পাঠে 46টা ক্রোমোজোম আবার সুতার মতো হয়ে যাবে। সেই নিউক্লিয়াস যেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটা আবার ফিরে আসবে। আর নিউক্লিয়ার মেমব্রেন বা যে নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা থাকে এটাও আবার কি হবে, নতুন করে তৈরি হবে। এই তো নিউক্লিয়াস। তাহলে কি হলো দেখো, শুরুতে আমরা এখানে দেখেছিলাম একটা নিউক্লিয়াস, এখন বিভাজিত হয়ে হয়ে গেল কয়টা? দুইটা। তাই না? আমাদের এখানে নিউক্লিয়াসের বিভাজন কিন্তু আমরা দেখলাম। এবার খেয়াল করো, এই যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পরে কোষের ভিতরে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো মাঝখানে এসে একটা প্লেট বা একটা পর্দা সৃষ্টি করবে, যার ফলে দুইটা নিউক্লিয়াস কি হবে, এই মাঝখানে পর্দার ফলে এই দুইটা নিউক্লিয়াস দুইটা কোষে পরিণত হবে। আর কোষের মধ্যে পূর্ব থেকে থাকা যে আরো যে অঙ্গাণুগুলা ছিল, যেমন তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, আরো গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্যান্য অঙ্গাণুগুলো সমানভাবে কি হবে, দুই পাশে বিভাজিত হয়ে যাবে। এভাবে একটা কোষ একটা পর্যায়ে কি হবে, বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষে পরিণত হবে। আমরা এখন জেনে নিব যে মাইটোসিস কোষ বিভাজনের আসলে গুরুত্বটা কি, মাইটোসিস কোষ বিভাজন না হলে কি অসুবিধা সৃষ্টি হবে। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে হয় মাইটোসিস কোষ বিভাজন। তাই যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে একটা ভ্রূণ থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ কখনোই সৃষ্টি হতে পারতো না। এছাড়াও কোন শরীরের কোন স্থানে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষত স্থান পূরণ করতে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি মাইটোসিস কোষ বিভাজন না থাকতো তাহলে ক্ষত স্থানে কখনো নতুন করে মাংস সৃষ্টি হতো না। মাইটোসিস কোষ বিভাজন যদি না থাকতো তাহলে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়ে যেত, যার ফলে কি হতো, প্রজাতির বিশুদ্ধতাও বজায় থাকতো না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর স্বাস্থ্যবিধি মেনে সবসময় বাসায় থাকার চেষ্টা করবা। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।